সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন। 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি? বিএনপি সরকারের 100 দিনে খুন হয়েছেন 605 জন। নির্যাতনের শিকার 3,500 নারী শিশু। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। ডক্টর ইউনূস রাষ্ট্রপতির জায়গায় যাবে, চপ্পু সাহেব সইরা গেলে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বসাবে। এটা বিশ্বাসযোগ্য হবে তখনই যখন আপনারা দেখবেন প্রধানমন্ত্রী তার দলের পদটা ছাইরা দিছে, বিএনপির পদটা ছাইরা দিছে, তখনই বুঝবেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হইতে যাইতেছে। কারণ ওই সংস্কারের মধ্যে ওইটা ছিল তো যে আপনি দলের প্রধান থাকতে পারবেন না, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, দলের প্রধানমন্ত্রী না। এই সংস্কারটা তো আগে হইতে হবে, তারপরে ডক্টর ইউনূস ওই চেয়ারে যায় বসতে পারে। আর ওই চেয়ারে যাওয়া বসার আগে তো দেখতে হবে দুই দলের পরিবর্তনটা কি, আওয়ামী লীগ কেমন আর বিএনপি কেমন। দুজনের চরিত্র যদি একই রকম থাকে তাহলে কি উনি ওইখানে যাবে? নিশ্চয়ই যাবে না। ককরোচ জনতা পার্টি, একসময় যাদের ব্যঙ্গ করে তেলাপোকা বলা হয়েছিল, তারা এখন ভারতের রাজপথে প্রতিবাদের নতুন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনলাইন স্যাটায়ার আন্দোলন হিসেবে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি বা সিজিপি এখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যেন সরকার বিরোধী ক্ষোভের মুখ হয়ে উঠেছে। তেলাপোকার দৌড়েই কি তবে গতি হারাতে যাচ্ছেন নরেন্দ্র মোদী? সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির পথে ঘাটে তরুণদের আকস্মিক বিক্ষোভ আর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখে জনমনে এই প্রশ্নই জোরালো হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে আপনারা ভিডিওর অনেকগুলো অংশবিশেষ ইতিমধ্যে দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকম তথ্য। তাই কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসা যাক। বিএনপি মাইর খাইলো আওয়ামী লীগের হাতে, এটা কোনো কথা? এটা মাইনা নেওয়া যায়? বলেন, ক্ষমতায় কারা? বিএনপি ক্ষমতায়, আর আওয়ামী লীগ তাদেরকে পিটায় মাইকের ঘোষণা দিয়া। নেককারজনক ঘটনা। আহত হয়েছে ভাই, কেউ কেউ বলে 18 জন, কেউ কেউ বলে 10 জন, তবে একজনের অবস্থা খুব খারাপ দেখছি। কেন, কি কারণে? ভয় ডর নাই, কিন্তু মানুষের মধ্যে এখন আর ভয় ডর নাই। কেউ কাউকে ভয় পাচ্ছে না, পুলিশকেও ভয় পাচ্ছে না। হ্যাঁ, চোর পুলিশকে ভয় পাচ্ছে না, ডাকাত পুলিশকে ভয় পাচ্ছে না। সাধারণ জনগণও দেখবেন রাস্তাঘাটে পুলিশের সাথে তর্কে নাই না যায়। হ্যাঁ, সামান্য একটা কিছু হয়েছে ওইটা নিয়েই তর্ক, চিনেন আমারে, আমি কোন দল করি, আমার ভাই অমুক, এইসব হুমকি ধামকি। কেন এই পরিবেশ তৈরি হলো? এরকম পরিবেশ তো ছিল না। হ্যাঁ, ছিল না ভাই। গত 18 মাসের দিকে তাকান, ছিল, কিন্তু এতটা খারাপ ছিল? কি ছিল? শুধু আন্দোলন আন্দোলন, যমুনার সামনে। হ্যাঁ, খালি যমুনার সামনে দেখতাম প্রত্যেক সপ্তাহে 7 দিন ওই মিছিল আর মিটিং, সপ্তাহে 7 দিন মিটিং মিছিল যমুনার সামনে, এগুলা দেখে আসছি। কিন্তু বর্তমানে যে ভয়াবহ অবস্থা, এটা কি দেখছেন? তার মানে কি ডক্টর ইউনূসকে ডরাইতো? হ্যাঁ, নিশ্চয়ই ডরাইতো। নাইলে আওয়ামী লীগ এখন যেটা করতেছে, যারা ক্ষমতায় আছে, যারা সরকারে আছে, তাদেরকে ধরে পিটাই দিতেছে। এরকম সাহস তো দেখাইতে পারে নাই গত 18 মাস। একটু কল্পনা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন তো, এরকম হয়েছে? কারণ একটা ভয় কাজ করছে। ভয়টা কিসের? ডক্টর ইউনূসের তো কোনো দল ছিল না। যেমন তারেক রহমান সাহেবের যত বড় দল বা শেখ হাসিনার যত বড় দল, উনার তো কোনো দল ছিল না। একটা দল গঠন করছে যার নাম দিয়েছিলাম আমরা কিংস পার্টি, এনসিপি। সেটা তো অনেক পরে। ডক্টর ইউনূসের পিছনে তো এই আওয়ামী লীগের মতো, বিএনপির মতো দলের কেউ ছিল না। তারপরে কেন ভয় পাইছে? কারণ কি ছিল? দল ছিল। ভয়টা পাইছে কেন জানেন? এই যে সবাই বইলা বেড়ায় না, তৎকালীন সরকার ছিল মৌলবাদী সরকার। ডক্টর ইউনূসের পিছনে দল না থাকলো, তার একটা ট্যাগ ছিল, কিন্তু সেটা কি? মৌলবাদী সরকার। পার্শ্ববর্তী দেশের মিডিয়া সারাদিন চিল্লাইতো মৌলবাদী মৌলবাদী। কেন মৌলবাদী বলতো? কারণ সবাই মনে করতো এনসিপি তো আছেই, জামাতে ইসলাম আছে, ছাত্র শিবির আছে, তার মানে কি জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তারা ডক্টর ইউনূসের পিছনে আছে। এই আছেটা প্রমাণ হয়েছে কোন দিন জানেন? প্রথম এই সচিবালয়ের মধ্যে যায় আনসাররা যখন বিদ্রোহ ঘোষণা করলো, পুলিশ সরাইতে পারতেছিল না। তারপরে কিন্তু এই যে এনসিপি বা এই ছাত্র শিবির, এই দলটা যায় কিন্তু ওই আনসার বিদ্রোহীদেরকে ওইখান থেকে তাড়াইছে, একদম ভাই বাইরে খেলাইছে। তার মানে কি এই ক্ষমতাটা তার ছিল, যার জন্য একটা ভয় কাজ করতো। এখন কেন তাহলে ভয় কাজ করে না? এখন তো নির্বাচিত সরকার। সবাই তো বলছে নির্বাচিত সরকার আসলে ডক্টর ইউনূসের আমলে যেটুকু অশান্তি ছিল, ওই অশান্তি ধুয়া বুঝা চলে যাবে। নতুন সরকার আসলেই, নতুন সরকার তো আসলো, নির্বাচিত সরকার তো আসলো, তারপরে কেন আজকে এই অবস্থা কিন্তু আগের চেয়ে অনেক খারাপ। এটা আপনারা নিশ্চয়ই স্বীকার যাবেন। সোশ্যাল মিডিয়ায় গেলেই বোঝা যায় চারিদিকে বিভিন্ন রকম অঘটন ঘটতেছে। কিন্তু নোয়াখালীতে যেটা ঘটলো, এটা কিন্তু শুভ লক্ষণ না। এটা একটা অন্যরকম বার্তা দিয়ে দিল। কিন্তু কারণ তারা কারে পিটাইছে? যারা সরকারে আছে তাদেরকে পিটাইছে। ওইখানে কিন্তু পুলিশ ছিল, র্যাবও ছিল নিশ্চয়ই, কিন্তু কেউ তো কাউকে বাঁচাইতে পারলো না। আর ঘটনাগুলো ঘটা শুরু হলো কখন থেকে?
ঈদের পর থেকে। ওই যে একটা টাইমে আমরা শুনতাম না ঈদের পরেই আন্দোলন হবে, সেটা নিয়ে অনেক ট্রল হইতো, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটা ভুল প্রমাণ করে দিল। তারা ঈদের পরে সত্যি সত্যি চারিদিকেই মাঠে নাইমা গেছে, জয় বাংলা স্লোগান দিতেছে। জয় বাংলা স্লোগানটা দিয়ে কিন্তু এই দেশের স্বাধীনতা হয়েছে। আমি স্বাধীনতা দেখছি, যত মুক্তিযোদ্ধা ছিল তাদের মুখে ওই একটা স্লোগান ছিল জয় বাংলা। আজকে কিন্তু জয় বাংলা বললে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাই দেওয়া হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন, কেন আপনারা হ্যান্ডকাপ লাগাবেন, কেন জয় বাংলা বলতে দিবেন না? এই সংবিধানে তো জয় বাংলা আছে, আপনারা তো এই সংবিধান মাইনেই চলতেছেন। আর যারা আওয়ামী লীগ করে তারা কেন রাস্তায় নামতে পারবে না? কারণ তাদের রাষ্ট্রপতি নিয়েই তো আপনারা দেশ চালাইতেছেন। মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পু কাদের রাষ্ট্রপতি? আওয়ামী লীগের রাষ্ট্রপতি। তাদের মাথা তো রয়ে গেছে, আসল মাথাটা রয়ে গেছে, যার জন্য তারা তো রাস্তায় নামতেই পারে। তারা তো সংবিধানের ভিতর দিয়েই চলতেছে। আবার এদিকেও শোনা যাচ্ছে ডক্টর ইউনূস রাষ্ট্রপতির জায়গায় যাবে, ছুপ্পু সাহেব সরে গেলে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বসাবে। এটা বিশ্বাসযোগ্য হবে তখনই যখন আপনারা দেখবেন প্রধানমন্ত্রী তার দলের পদটা ছাইরা দিছে, বিএনপির পদটা ছাইরা দিছে, তখনই বুঝবেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হইতে যাইতেছে। কারণ ওই সংস্কারের মধ্যে ওইটা ছিল তো যে আপনি দলের প্রধান থাকতে পারবেন না, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, দলের প্রধানমন্ত্রী না। এই সংস্কারটা তো আগে হইতে হবে, তারপরে ডক্টর ইউনূস ওই চেয়ারে যায় বসতে পারে। আর ওই চেয়ারে যাওয়া বসার আগে তো দেখতে হবে দুই দলের পরিবর্তনটা কি, আওয়ামী লীগ কেমন আর বিএনপি কেমন। দুজনের চরিত্র যদি একই রকম থাকে তাহলে কি উনি ওইখানে যাবে? নিশ্চয়ই যাবে না, আলাদা করতে হবে। আমরা কি আলাদা করতে পারতেছি? নিশ্চয়ই আলাদা করতে পারতেছি না। আলাদা কেন করতে পারতেছি না? আমরা ক্ষমতায় আইসাই কিন্তু শুরু করলাম এই যে এরা রাজাকার, এরা আলবদর, এরাই এই দেশের সমস্ত ক্ষতির কারণ, এরাই। আর আমরা কোন দিকে আঙুল তুললাম? ওই যে এনসিপি, কিংস পার্টি, ডক্টর ইউনূসের উপরে যারা রাগ, যাদের ক্ষোভ, তারা কিন্তু এনসিপি কে দেখতে পারে না। ওই তাদের নিয়ে আমরা পয়রা রইলাম। এই যে ভিতরের কোন্দলটা আরম্ভ হইলো না, এইটারই সুযোগ নিয়ে নিল আপা। হ্যাঁ, আপা কিন্তু ইশারা দিয়ে দিল, এইটাই সুযোগ। নাইমা পর রাস্তায়, ঈদের পর নাইমা পড়লো, ঈদের আগেও নামছে, ঈদের পরও নামছে, আগামী তো আরো ভয়াবহ ভাবে নামবে। তো থামাইতে পারবেন না তো। কারণ কি জানেন, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, ছাত্র শিবির ছিল, এনসিপি ছিল, সাধারণ জনগণ ছিল, যারা জুলাইয়ের সাথে একসাথে জড়িত ছিল, তারা আজকে ভাগাভাগি হয়ে গেল। নিজেদের মধ্যে গন্ডগোল, তো নিজেরা গন্ডগোল করতেছে, কিন্তু যার জন্য আওয়ামী লীগ রাস্তায় নাইমা করছে। এই যে নোয়াখালীতে দেখেন শেষ পর্যন্ত কি ঘটলো, এই মারামারির মধ্যে কিন্তু জামাত আইসা সহযোগিতা করলো। কার সঙ্গে দাঁড়াইলো? বিএনপির সঙ্গে দাঁড়াইলো, ছাত্র দলের সাথে দাঁড়াইলো। তো বিপদে কাজে লাগলো কে? কারা পাশে দাঁড়াইলো? যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তাদের কি তো কাজে লাগলো? ডক্টর ইউনূস তো আপনাদের কাজে লাগছে। হ্যাঁ, বিএনপির কাজে লাগছে। তো বিএনপির এটা অহংকার তো, তাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি হয়ে গেছে, এটা তাদের অহংকার না? নিশ্চয়ই অহংকার। আর আমরা কি বলি? এ হচ্ছে গিয়া একজন সুদখোর, এই বাংলাদেশের বেচা দিয়ে গেছে, এই বাংলাদেশের যে সর্বনাশ করে দিয়ে গেছে, আগামী 100 বছরও নাকি সেটা পূরণ হবে না। কারণ ওই যে আমেরিকার সাথে হাত মিলাইছে, ওই যে একটা চুক্তি করছে। ভাই ব্রাদার, জীবনে জিততে হলে না কখনো কখনো হারতে হয়। হ্যাঁ, আপনি যদি না হারতে শিখেন তাহলে জীবনও জিততে পারবেন না। দেখেন, শেখ হাসিনা কিন্তু কখনোই হারতে শিখে নাই। হার কি জিনিস শেখ হাসিনার ডিকশনারিতে ছিল না, আর ছিল না বলেই কিন্তু জিততে পারলো না। শেষ পর্যন্ত তাকে পালায়া যাইতে হলো, ইতিহাস রচনা করলো একটা। ইতিহাসের মধ্যে এরকম ঘটনা নাই তো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, যে প্রধানমন্ত্রী পালায়া চলে গেছে। কারণ উনি কখনো হারতে চায় নাই, সব সময় ঘাওড়ামি করতো, আমি যা বলুন তাই হবে, আমাকে পাওয়ার দিতে হবে। উনি তো কোনোদিনই হারবে না কারো কাছে, যার জন্য ফাইনালি হাইরা গেল। দেখেন, সীমান্তে অশান্তি, দেশের ভিতরে অশান্তি, ভুল রাজনীতির কারণে। হ্যাঁ, ভুল রাজনীতির কারণে মানুষ এখন আইন হাতে তুলে নিতেছে। আমি গত 2 দিন আগেও দেখলাম এক মাদক ব্যবসায়ীকে আইনা সবাই বলছে, গ্রামের সবাই বলছে, না হলে এখানে 500 লোক হবে। ওরে ভাই, ঠিক মতো বাঁধছে, বাইন্দা এই পায়ের পাতার মধ্যে ইচ্ছা মতো বাইরাইতেছে, আইন হাতে তুলে নিতেছে। আজকেও দেখলাম একজনের বাড়ি ঘরের ভিতরে ঢুইকা সবকিছু বাইক করে আগুন দিয়ে জ্বালাই দিতেছে, কারণ সে হলো মাদক ব্যবসায়ী। জনগণ আইনের কাছ থেকে বিশ্বাস হারায় ফেলছে। তো কারণ এসব মাদক ব্যবসায়ীদেরকে বহুবার ধরে দিছে, ওই থানায় দেয়, থানা থেকে কোর্টে যায়, আবার দেখে 40 দিন 2 মাস 1 মাস পর ওই এলাকায় ঘোরাফেরা করতেছে, তার সাহস আরো বাইরে যাইতেছে। যারই ধরবেন দেখবেন 10টা 12টা করে মামলা, তারা কিভাবে বাইর হয়? এরকম প্রশ্ন থেকে মানুষ এখন আইন হাতে তুলে নিতেছে। ভাই ব্রাদার, একটা মূল্যবান কথা কয়ে বিদায় নেবো ভাই, বিদায় নেবো। আপনি যদি একটা জুতা পরেন এবং কংক্রিটের উপর দিয়া, ধুলাবালির উপর দিয়া হাইটা যাইতে পারবেন, কোনো অসুবিধা হবে? বিন্দু মাত্র অসুবিধা হবে না। কিন্তু একটা ছোট্ট ইটের কণা, একদম ছোট্ট, আপনার ওই জুতার মধ্যে যদি আমি দিয়ে দেই, আপনি 2 কদম আগে বাড়তে পারবেন না। কারণ আপনার পা যখন জুতার সাথে ঘষা খাবে, ওই কণায় চান্দির মধ্যে এসে লাগে। তো ওই ব্যথা ওই চান্দির মধ্যে লাগে। তার মানে কি জানেন, বাইরের কেউ আপনার কোনো ক্ষতি করতে পারতেছে না। ক্ষতি করতেছে কে? আপনার নিজের দুর্বলতা। ওই যে কণাটার মতো বাইরে থেকে যখন জুতার ভিতরে চলে গেল, তখন আর 2 কদম হাঁটতে পারতেছে না। ঠিক তেমনি ওই কণার মতো যদি আপনার কোনো দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আপনি আগে বাড়তে পারবেন না। কেন এই কথাটা বললাম? এই জন্য বললাম, গত 15-16 বছর 18 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই। এবারই আমরা একটা নির্বাচন দিছি এবং নির্বাচিত একটা সরকারকে আনছি। এত বড় সরকার, এত বড় সরকারের মধ্যে একজন রাষ্ট্রপতি ওনারা আয়োজন দিতে পারে নাই। কিসের এই দুর্বলতা? হ্যাঁ, ওই যে কইলাম না, নিজের ভিতরের দুর্বলতাই আপনাকে
2 কদম আগে বাড়তে দিবে না, ওই যে জুতার ভিতরের কোণার মতো। এই কিসের দুর্বলতা? দেখতেও তো ভালো লাগে না। দেখতে কি ভালো লাগে? এই রাষ্ট্রপতি যেদিনই সংসদের প্রথম ভাষণ দিছিল সেটা নিয়ে কত রকম কাণ্ড ঘইরা গেল, বিরোধী দল বাইরে চলে গেল ওয়াক আউট কইরা, দেশের মানুষ হাহা রিয়াকশন দিল। সবাই মনের মধ্যে একটাই প্রশ্ন, এত বড় দলের মধ্যে একজন রাষ্ট্রপতি নাই, এই কিসের দুর্বলতা? তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে কেউ একজন বুদ্ধি দিছে, দেখো ওনাকে রাইখা দাও এবং আওয়ামী লীগকেও পূর্ণ ভাষণ করো এই দেশে, এইটুক বাবা কইরা দাও, নাইলে তো চলে না। কারণ আমার কাছে আইসা ঠাঁই নিছে, তাকে তো একটা কিছু দিতে হয়, এইটুক কইরা দাও, তোমার পাশে থাকুন। এরকম কোনো দুর্বলতা থাকলে আগে বাড়তে পারবেন না তো, হ্যাঁ আগে বাড়তে পারবেন না। ভারতীয় হিন্দু ফান্ডামেন্টালিজমের জন্য আতঙ্ক, এবাভল ভারতের লুটপাট এবং চরম ও ব্যবস্থাপনা গণতন্ত্রের নামে হিন্দু কেসে প্রতিষ্ঠা করা মোদি গভর্নমেন্টের এক মূর্তিমান আতঙ্কের নাম ককরোচ জনতা পার্টি, বা মানে আপনার জনতা পার্টির বাংলা বলে গেলাম, আপনার এই ককরোচের বাংলাটা আরশোলা পার্টি। আপনার সেটা নিয়ে অনেক কিছু কথা আছে। এবং মোদি গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড়, বা বিজেপি গভর্নমেন্টের এই প্রতিষ্ঠার পর থেকে এমন কুষ্ঠকাঠিন্য সিচুয়েশনে মানে ভারতীয় জনতা পার্টি বা ভারতের কোনো সরকার পড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কুষ্ঠকাঠিন্য কেন বললাম? এর অর্থ হলো কুষ্ঠকাঠিন্য হলো না ধরতে পারতেছেন আপনি, না ছাড়তে পারবেন। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয় বা ছাড়লেও একদম ভয়ঙ্কর অবস্থা, ঠিক এই অবস্থার মধ্যেই পড়েছে ভারতের গভর্নমেন্ট। ওয়াই আই এম রেফারিং ইট টু দি কনস্টিটিউশন বা কুষ্ঠকাঠিন্য, বিকজ এটা এই জন্য বলা যে এটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যেমন বলা হচ্ছিল বা প্রিপারেশন নিচ্ছিল বিজেপি গভর্নমেন্ট বা মোদি গভর্নমেন্ট, মানে অভিজিৎ আপনার অভিজিৎকে, যে আপনার এই অভিজিৎ দীপকে, সে ভারতে আসার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে, পাকড়াও করা হবে। কিন্তু ভারতের এই বর্তমান চরম উগ্র আপনার একঘেয়েমি গণতন্ত্রের নামে চরম ডিক্টেটরশিপ মানে ডিক্টেটরশিপ পরিচালনাকারী মোদি গভর্নমেন্টের সাহস হয় নাই অভিজিৎকে আটক করার। কেন? কারণ আমি বলেছিলাম গতকালকেও, শিক্ষা সম্ভবত নিয়েছে বাংলাদেশ থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে এবং আরো অন্যান্য দেশ থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়েছে না যে হিতে যদি কোনো কারণে বিপরীত হয় কন্ট্রোল করা যাবে না, বিকজ তারা তাদের দুর্বলতাটা জানে ভারতীয় গভর্নমেন্ট। ওয়াই? বিকজ ভারতে যে আদানি আম্বানি লুটপাটের রাজ্যে পরিণত হয়েছে, গরিব অসহায় এবং সাংঘাতিকভাবে বিভাজিত এবং বর্ণ বৈষম্য সৃষ্টি করে ভারতকে চুষে নিচ্ছে লুটপাটকারী কয়েকটা শিল্পগোষ্ঠী। প্রকৃত অর্থে ভারতের যে চরিত্র, বর্তমান যে প্রকৃত চরিত্র বা মানুষের যে হাহাকার ভারতের ভিতরে, তার মানে মোটামুটি 10% মিডিয়াতে উঠে আসে না। কেননা আপনি জানেন যে ভারতের মানে মিডিয়া বাংলাদেশের চেয়ে জঘন্যভাবে আক্রান্ত এই মুহূর্তে, বা কন্ট্রোল বাই দ্য বিজেপি গভর্নমেন্ট, দ্য ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট উই হ্যাভ এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখানে এই যে এটা কতটা ফান্ডামেন্টালিস্ট বা কন্ট্রোলড মানে গভর্নমেন্ট ওভার মিডিয়া, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি যে ম্যানিফেস্টো তারা দিয়েছে, এই ম্যানিফেস্টোতে তারা 5 নম্বরে অন্যতম দাবি ফ্রি মিডিয়া, নট গদি মিডিয়া। এবং এটা সারা পৃথিবীতে ভারতীয় মিডিয়া সত্যিকার অর্থে যে স্ট্যাটিস্টিক্সটা বের হয়েছিল যে ভারতের মিডিয়া থেকে যদি 10টা শব্দ বা তথ্য বের হয় 8টাই মিথ্যা। এবং এটা আমার বক্তব্য নয়, এটা সারা পৃথিবীতে আপনি স্বীকৃত। এবং যেখানে নরওয়ে সুইডেনে গেছিলেন প্রধানমন্ত্রী, সেখানে কিন্তু বলা হয়েছিল, মনে আছে সেই সাংবাদিকের মানে মন্তব্যটা, কমেন্টটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছিল যে আপনার ওয়াই আর ইউ স্কেয়ার্ড অফ ফেসিং দ্য মোস্ট ফ্রিয়েস্ট মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। মানে কি? মানে অর্থাৎ উনি ফ্রিয়েস্ট মিডিয়াকে উনি মানে কখনো ফেস করে না, ভারতের গদি মিডিয়া। এবং আপনি জানেন নরেন্দ্র মোদী কোনো ইন্টারভিউ দেন না কোনো বিদেশি মানে গণমাধ্যমকে, বিকজ হি ইজ নট এবল টু সিট উইথ এ রিনাউন্ড অর ক্রেডিবল জার্নালিস্ট অর নিউজপেপার or news outlets, ladies and gentlemen, because he knows his limitations. That is the bottom line. Same thing Sheikh Hasina, you know, listen এগুলো বলতো তারা। সো ককরোচ জনতা পার্টি মানে নজিরবিহীন ভাবে দিল্লিতে তারা আপনার তাদের সমাবেশ করেছে প্রথম দিন, নজিরবিহীন সাফল্য, রীতিমতো তছনছ এবং আতঙ্ক, কলিজাতে দাগ লেগেছে, নয় আতঙ্ক সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, বিকজ নাও দে নো তাদের কাছে ফোর্স করলে যদি মাঠে তাদেরকে মারধর, গ্রেফতার, নির্যাতন করা হয়, তাহলে এটা কোনো অবস্থাতে কন্ট্রোল করা যাবে না। কেননা জেনজি উঠে দাঁড়িয়েছে, বুঝেছে। আপনি কল্পনা করতে পারেন যে মানে পার্লামেন্ট হাউস থেকে একটু দূরে সমাবেশ হয়েছে, সেই জায়গাতে তারা স্লোগান দিয়েছে কি জানেন? ইনকিলাব জিন্দাবাদ। Can you imagine that? Have you ever seen that? Have you ever heard about that? দিল্লিতে পার্লামেন্ট হাউসের সামনে, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেই জায়গাতে ইনকিলাব। আপনি তো ইনকিলাব জিন্দাবাদের কাহিনী জানেন, এটা তো পাকিস্তান থেকে আসছে, রাইট? পাকিস্তানিরা বললেই বলে পাকিস্তান, রাইট? আমরা যারা এই স্লোগানটাতে, সেই দিল্লিতে বসে তারা এই স্লোগানটা দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ। মনে রাখবেন এটার একটা প্রতিক্রিয়া এবং কি ধরনের ঘটনা এখন করেছে নাও আপনার। এবং যদিও তাদেরকে বলা হচ্ছে তারা পাকিস্তানের এজেন্ট এবং মানে হিন্দু বিরোধী, এটা ঠিক বাংলাদেশে যেভাবে বলতো তারা এখনো যেভাবে বলা হয়, কোনো কিছু করলে আপনি রাজাকার, আপনি দেশদ্রোহী, রাইট? আপনি এইটা এজেন্ট, আপনি মৌলবাদী, আপনি প্রতিক্রিয়াশীল, আপনি ডানপন্থী। যে ডানপন্থীর স্লোগানটা এই মুহূর্তে সরকারের নীরবভাবে কিন্তু মানে এই কাজটা করা হচ্ছে, যেটা আমরা জানি না, তারা দে ডোন্ট টক। বাট দিস ওয়ান গাই, আমি জানি না প্রধানমন্ত্রী তাকে কিভাবে নিয়োগ দিলেন, এই গাই কিন্তু বিএনপির সর্বনাশের কারণ হতে পারে, কিন্তু এটা আমরা জানি একজন উপদেষ্টা, নাম বললাম না এখন, মানে চরম মানে ইসলাম বিদ্বেষী এবং ধর্ম বিদ্বেষী বিএনপির কোর জায়গা থেকে তারা এখন জামাত নিধন, তারা মনে করেন জামাত নিধন বিএনপি করা লাগবে না, বিএনপির আওয়ামী লীগ আটকানো নাম্বার 1 কারণ, মানে একটা মূল মানে আপনার এই মানে কাজ হবে। কারণ জামাত কখনো বিএনপির জন্য থ্রেট হতে পারবে না কোনো অবস্থাতেই, মানে ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। সুতরাং তারা এই কাজ থেকে যদি এখন আপনি দেখেন না, এই যে ব্যাংকিং সেক্টর থেকে শুরু হয়েছে, এগুলো কিন্তু কেউ না কেউ পরামর্শ দিয়েছে, রং ডিসিশন, যেটা একদিন প্রমাণ হবে এই ভুলটা শেখ হাসিনা করেছিল, এটা একটা মানে কনসিকুয়েন্স আছে। বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট রিগার্ডিং ইন্ডিয়া। সো ককরোচ পার্টি আপনার যে অবস্থা চলছে বর্তমানে, এবং আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে শিক্ষামন্ত্রী
বাংলাদেশের ঠিক নৌফেলের মতো বাংলাদেশের ঠিক যেভাবে শিক্ষা ব্যবস্থা প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, একই অবস্থা ভারতে বিদ্যমান। আনবিলিভেবল ঘটনা, একই অবস্থা। 5 জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে এই দুর্নীতির কারণে, শিক্ষামন্ত্রীর। সেই শিক্ষামন্ত্রীর আজকে নামতেই পারলেন না জুতা নিক্ষেপের ভয়ে, কারণ এতটা আতঙ্কিত এই টোটাল গদি মিডিয়া। আপনি যদি দেখেন এখন এই মুহূর্তে তাদের এক একটা বিষয়ে তাদের পতন শুরু হয়েছে। নাম্বার 1, আমাদের ডক্টর খলিল সাহেবের উপরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে উনি যে আপনার এই যে প্রেসিডেন্ট হয়েছেন আপনার 81st আপনার সামিটের, সেটার থেকে তাদের এই ভিজিবল পতন, তাদের পতন শুরু হয়েছে টু বি অনেস্ট বাংলাদেশে শেখ হাসিনা নামক ভারতীয় দাসীর পতনের পর থেকেই। আমি আবার বলি যে শেখ হাসিনা একজন ভারতীয় দাসী ছিলেন। দেখেন, ইন্ডিয়ান ন্যাশনাল পলিসি ছিল সরাসরি দেশ দখল করবো না, কিন্তু আমাদের দাস বা দাসী দিয়ে, গুলাম দিয়ে এই রাষ্ট্রকে আমরা কন্ট্রোল করে রাখবো সবকিছু। এই কাজটা শেখ হাসিনা পালন করেছেন বিগত 17 বছর। শি ওয়াজন্ট ফ্রি লাইক 96। 1996 সালের মতো সে ফ্রি ছিল না কখনোই। যেহেতু 96 সালে ডক্টর শাহ এহসান কিবরিয়া সাহেব, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ এবং আমির হোসেন আব্দুল জলিল সাহেব, এরা ভারতের প্রতি তাদের ভালোবাসা ছিল, কিন্তু দেশটাকে কন্ট্রোল করবে ভারত, এটা তারা কখনো মানতে পারে না। বিশেষ করে আমাদের সিলেটের দুইজন কৃতি সন্তান, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এটা বলাই উচিত যে হুমায়ুন রশিদ চৌধুরী এবং শাহ এহসান কিবরিয়া দ্বারা কাছে আসতে পারে না ভারতের এই মিডিয়া, আর বিএনপির সময় তো আসতেই পারে নাই। সাইফুর রহমানের সাথে কথাই বলা যেত না এই বিষয়গুলো নিয়ে, ভারতীয় কোনো আগ্রাসন নিয়ে, টু বি অনেস্ট উইথ ইউ। কিন্তু আপনার এরপরে যখন ভারতীয় দাসরা যখন শেখ হাসিনার চতুর্দিকে আসলো, একটা পর্যায়ে যখন সে একের পর এক তাকে বুদ্ধি দেওয়া হলো যে ক্ষমতায় থাকবেন আপনারাই, বিএনপির প্রতিষ্ঠাতা যিনি শহীদ প্রেসিডেন্ট পাকিস্তানের ছোট ছিলেন, উনি পাকিস্তান প্রতি ছিলেন, এবং বাকি জামাত স্বাধীনতা বিরোধী এবং এরা পাকিস্তান প্রতি, আর আনা যাবে না, আপনারাই বাংলাদেশের মালিক, আপনার বাবা এটা তৈরি করে গেছিলেন, আপনি এই দেশের মালিক। এই সার্টিফিকেট এবং এটা শেখ হাসিনাকে বোঝানোর উপরে, যেহেতু লেখাপড়া করেন এই মহিলা, নাইফ ছিল মহিলা মানুষ, তো ব্রেন তো চিকেন ব্রেন সবসময় জানেনি আপনার, সরি টু সে দ্যাট, আপনার সে মনে করেছে এত সত্য কথা, আমি তো দেশের মালিক, আমি তো সবকিছু। একের পর এক যা অপশাসন দুঃশাসন দেওয়ার চেষ্টা করলো, বিনিময়ে তার পরিণতি। এবং আজকে বলে রাখি আমি আপনাদেরকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি সুযোগ না দেয় এবং বিএনপি সরকার যদি সুযোগ না দেয়, শেখ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কিয়ামত পর্যন্ত ফিরতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, চ্যালেঞ্জ করে বলছি, যদি তারা সুযোগ না দেন, এই জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না, শেখ হাসিনা ফিরতে পারবে না, ইট ইজ ইম্পসিবল। এবং যদি জামাত এবং এনসিপি যদি মারাত্মক ধরনের কোনো ভুল না করে, যেখানে যে ইন্টারন্যাশনাল ডিপ স্টেট আছে, তারা মনে করেন এদেশের একটা উগ্রবাদী সরকারের বা উগ্রপন্থী মানুষের উত্থান ঘটেছে এই বাংলাদেশে, এখন আমাদের একটা সেকুলার আওয়ামী লীগ তারা সেকুলার প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এদেরকে আমরা দিই আসে, এটা ভারতের একটা ইনফ্লুয়েন্সের জায়গাতে ওই কাজটা করতে পারবে। ডেমোক্রেটসরা যদি ক্ষমতা আসে, ইট ইজ ওভার ফর দেম, টু বি অনেস্ট উইথ ইউ। এই দুই থেকে আমি এই জন্য বলি 10 ইয়ার্স আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে টোটালি দূরে রাখুন। কেন রাখবেন? যে আওয়ামী লীগকে শেষ করার জন্য। শুধু এটা বলছিলাম যে এই ধরনের যারা কাজ করবেন, এই যে শেখ হাসিনা 17 বছরে যে একটা মেকানিজম তৈরি হয়েছে দুঃশাসনের, লুটপাটের, দেশকে চরম আপনার তাদের যে গর্ব করা বা এক ধরনের যে দাম্ভিকতা, আমরা দেশের মালিক, এই যে টাকা পয়সা চুরি করেছে, এটার ব্রেকটা ভাঙতে গেলে 10টা বছর যদি শেখ হাসিনা বা তারা যে অপরাধ করেছেন, প্রিয়ের কোথাও এই সুযোগ তারা পাবেন না, কোনো দেশ সরকার এগুলো পায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা। এজন্য তাহলে কি হবে জানেন? আওয়ামী লীগ কখন আর ওই ভারতীয়, যতদিন পর্যন্ত ভারতের স্পন্সরে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের নাম গত যেন বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে। ওয়াই আই সে দ্যাট? নাম্বার 1, কেন আমি এটা বললাম? এই কারণে বললাম আমি যে আওয়ামী লীগ এটা একটা কর্পোরেশন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। নতুন একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।